গুড ইভিনিং। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 10,79,759 জন, মোটামুটি এই পদ্ধতি। মাধ্যমিক পরীক্ষা হাই সেকেন্ডারিতে ভর্তি হওয়ার পরে একজন ছাত্র বা ছাত্রী জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা হয়। প্যান্ডেমিক সিচুয়েশনে পরীক্ষাটা হলো না, যা হোক একটা রেজাল্ট বার হয়েছে। এখন স্টুডেন্টদের সবথেকে বড় প্রবলেম যেটা হয় আমাদের আর্থসামাজিক অবস্থায়, ভারতবর্ষের যেটা সবথেকে বড় প্রবলেম, ভারতবর্ষে যারা এডুকেশনের জন্য যায় তাদের 90 থেকে 95% যায় হায়ার এডুকেশনের জন্য, 5% যায় স্কিল ট্রেনিংয়ের জন্য। কিন্তু 130 কোটির দেশে এত বড় একটা, যেখানে আমাদের মানব সম্পদ আছে, সেখানে ভারতবর্ষে স্কিল পার্সেন্টেজটাই ভীষণ পরিমাণে কম। যার জন্য প্রবলেমটা হয় কি, ইন্ডাস্ট্রি এবং মানুষের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রি না পাচ্ছে তার যে পরিমাণ লোক দরকার, স্কিল ওয়ার্কার দরকার, সেই স্কিল ওয়ার্কার পাচ্ছে না। আর যারা লেখাপড়া শিখছে, লেখাপড়া শেখার পরে তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তারা কোনো কাজ পাচ্ছে না। যার জন্য শিক্ষা জগতের ছাত্র বা ছাত্রী বা গার্জেন এদেরকে আরও বেশি কনসাস হতে হবে। মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর তারা কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে সঠিকভাবে এগিয়ে যেতে পারবে, এবং তারা পড়াশুনো কমপ্লিট করার পরে তারা যেন তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী একটা ভালো মতো চাকরি পায়, যাতে তার সংসার নির্বাহ করতে পারে। এই ব্যাপারগুলো আলোচনা করার জন্যই আজকে এই ভিডিওটা বানাতে আসা। তো এই ভিডিওটা বানানোর জন্য অ্যাকচুয়ালি বানানো এই কারণেই, আমরা যারা ম্যাক্সিমাম গার্জেন যারা আছে দেখেছি, ম্যাক্সিমাম বোঝে ট্র্যাডিশনাল এডুকেশন। ট্র্যাডিশনাল এডুকেশন কি, মাধ্যমিক পাসের পরে কোন বিষয় নিয়ে, মাধ্যমিক পাসের পরেই ছাত্রছাত্রীদের প্রথম ব্যাপার আছে যেটা কে কোন সাবজেক্ট নেবে, সাবজেক্ট কম্বিনেশন কী হবে, কীভাবে তারা পড়াশোনার জন্য এগিয়ে যাবে। কেউ সায়েন্সের দিকে যাবে, কেউ কমার্সের দিকে যাবে, কেউ আর্টসের দিকে যাবে। অ্যাকচুয়ালি হয় কি, এই যে 10 লক্ষর উপরে মাধ্যমিক পাস করে বার হচ্ছে, এর মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা এক্সট্রাঅর্ডিনারি এক্সিলেন্ট স্টুডেন্ট আছে, এদের কোথাও কোনো অসুবিধা হয় না। এরা এর মধ্যে লাখখানিকের কাছাকাছি বিভিন্ন জায়গা দিয়ে ডাক্তারিতে পড়তে চলে যাবে। 2.5 থেকে 3 লাখ আমি ধরে নিলাম এখন চলে যাবে ইঞ্জিনিয়ারিং, আইআইটি, এনআইটি, ম্যানেজমেন্ট, এসবের দিকে। সাধারণ স্টুডেন্ট যারা থাকে, সঠিকভাবে তারা সাবজেক্ট চুজ করতে না পারার কারণে এবং সঠিকভাবে পড়াশুনো না করার কারণে এদের হয় কি, একটা কোয়ালিফিকেশানের সার্টিফিকেট গলায় ঝুলে যায়, কিন্তু সেটা তাদের কোনো কাজে আসে না, এবং হাইলি কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও তারা তাদের যোগ্যতা মতো চাকরি বাকরি পায় না। তার জন্য মাধ্যমিকের পরে কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে সাধারণ মানের যে সমস্ত ছাত্রছাত্রী আছে, গরিব ছাত্রছাত্রী যারা আছে, সঠিকভাবে পড়াশুনোর পরে একটা চাকরি পেতে সুবিধা হয়, সেই জন্যই ভিডিওটা বানানো। তা এর জন্য আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়েছি। তো চলো শুরু করা যাক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, মাধ্যমিক পাশের পরে সাধারণত আমরা বুঝি কি, ছাত্রছাত্রীরা ভর্তি হবে কোথায়, উচ্চ মাধ্যমিকে। তার বিষয়গুলো কি কি, সায়েন্স, আর্টস এবং কমার্স, এটাই আমরা জেনে অভ্যস্ত। কিন্তু এর বাইরেও হায়ার সেকেন্ডারিতে আর একটা ব্যাপার আছে, যেটাকে আমরা বলি ভোকেশনাল এডুকেশন। এবার ভোকেশনাল এডুকেশনটা কী এবং এটা ইম্পর্টেন্ট কেন, এবং ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষাটা কী? বৃত্তিমূলক শিক্ষা বলতে আমরা বুঝি এমনই একটা শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আমাদের বৃত্তি জোগাড় হয়, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বিষয়ে আমরা পারদর্শী হয়ে সেই সেক্টরে কাজের মধ্যে ঢুকে আমরা আমাদের জীবন জীবিকা চালাতে পারি। তো এর জন্য ভোকেশনাল এডুকেশনটা কী আছে না আছে, এইগুলোই আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি, হোয়াট ইজ ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশনটা কী? অ্যাকচুয়ালি কি, ট্র্যাডিশনাল এডুকেশন মানে আমরা যেটা জেনে অভ্যস্ত, সায়েন্স, আর্টস, কমার্স, এখানে কী হয়, ট্র্যাডিশনাল এডুকেশনে আমরা কি শিখতে পারি, কিছু অ্যাকাডেমিক সাবজেক্ট, যে অ্যাকাডেমিক সাবজেক্টে কিছু থিওরি এবং কিছু বিষয়, ভেরিয়াস সাবজেক্টের উপরে সেগুলো আমরা জানতে পারি, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে গিয়ে লট অফ থিওরি অ্যান্ড ফ্যাক্ট অন এ পার্টিকুলার সাবজেক্ট আমরা জানতে পারি। কিন্তু ভোকেশনাল এডুকেশনে কী হয়, ভোকেশনাল এডুকেশনে যেটা হয়, আমরা হাতে করে শিখতে পারি কাজটা কিভাবে হচ্ছে,
আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো আমরা মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে তড়িৎবিদ্যা সম্পর্কে পড়াশুনো করেছি, তাহলে সেখানে কি কি শিখেছি আমরা? সেখানে তড়িৎবিদ্যা কি, তার একক কি আছে, কিভাবে কাজ করে, তড়িৎ শক্তি কিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এর থিওরি এবং কিছু উদাহরণ আমরা অনেক শিখেছি। কিন্তু এটাই যদি ভোকেশনাল এডুকেশনে গিয়ে শেখানো হয়, তখন আমরা কি করে শেখাবো? তড়িৎবিদ্যা কি, অবশ্যই তার থিওরি জানবো, তার এককগুলো কি আছে সেগুলো জানবো। জানার সাথে সাথে এই ইলেকট্রিসিটির যেটা, অর্থাৎ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে কিভাবে কাজ করছে তার প্র্যাকটিক্যালগুলো জানবো। যেমন ধরো ফ্যান চলছে, তড়িৎ শক্তি থেকে ফ্যান যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে এই যে ফ্যান চালানোর জন্য সুইচ বোর্ড কিভাবে তৈরি হচ্ছে, তার তার কিভাবে লাগানো হচ্ছে, সেখান থেকে ফ্যানে কিভাবে সুইচের মাধ্যমে ফ্যানকে চালনা করা হচ্ছে, প্রত্যেক কটাই হাতে কলমে আমরা শিখবো। এবং এই কাজগুলো শেখার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। বাই চান্স কাজ করতে গেলে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তার থেকে কিভাবে ফার্স্ট এড করা উচিত, টোটাল জিনিসটা আমরা ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে শিখতে পারি। তাহলে ট্র্যাডিশনাল এডুকেশন এবং ভোকেশনাল এডুকেশনের মধ্যে পার্থক্য এটা। ট্র্যাডিশনাল এডুকেশনে আমরা যেটা শিখতে পারি সেটা হলো থিওরিটিক্যাল নলেজ আমাদের হয়, আর ভোকেশনাল এডুকেশনে এসে আমরা হাতে কলমে শিখতে পারি। এবার এইচএস ভোকেশনাল যেটা কথা বলছিলাম, মাধ্যমিকের পরে স্টুডেন্টরা ভর্তি হতে পারে, সেখানে যেটা হয়, সেখানে কি কি আছে, বিষয়গুলো কি কি আছে না আছে সেইগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করি। ভোকেশনাল কোর্স ইন এইচএসে ভোকেশনাল কোর্স কী কী আছে? এগুলো অনেক ডিসিপ্লিনে ভাগ আছে এবং ডিসিপ্লিনের আন্ডারে বিভিন্ন ট্রেড আছে। ডিসিপ্লিনগুলো কী কী আছে? ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আছে, এগ্রিকালচার আছে, বিজনেস অ্যান্ড কমার্স আছে, আর হোম সায়েন্স আছে। তাহলে ডিসিপ্লিন কটা? ওখানে যেমন সায়েন্স আর্টস কমার্স, এইচএস ভোকেশনালে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, বিজনেস অ্যান্ড কমার্স আর হোম সায়েন্স। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মধ্যে কী কী ট্রেড আছে? বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স, এর ট্রেড কোড হলো ইটিবিসি। বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স মানে একটা বাড়ি বা কোনো স্থাপত্য তৈরি করতে গেলে, বাড়ি বলো, ব্রিজ বলো, রাস্তা বলো, তৈরি করতে গেলে, না এখানে রাস্তা বলা যাবে না, বিল্ডিং কনস্ট্রাকশন, তাহলে বড় বড় বাড়ি বা এই ধরনের কোনো কনস্ট্রাকশন তৈরি করতে গেলে এবং তার রক্ষণাবেক্ষণ করার যে পদ্ধতি, সেইটা এটার মধ্যে আছে। অটোমোবাইল টেকনোলজি, অটোমোবাইল মানে গাড়ি ঘোড়া, তার যন্ত্রাংশ কিভাবে সারাই করা হয় না করা হয় এটার মধ্যে আছে। রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, প্রত্যেকের বাড়িতেই রেফ্রিজারেটর আছে, ম্যাক্সিমাম জায়গাতে এখন গরমের কারণে এয়ার কন্ডিশনার লাগানো থাকে। এগুলো সম্পর্কে আলোচনা হচ্ছে রেফ্রিজারেটর আর এয়ার কন্ডিশনিং। আইটি অ্যাপ্লিকেশান, ইটিআইএ, আইটি অ্যাপ্লিকেশান বলতে কি? ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ কম্পিউটার সংক্রান্ত, সফটওয়্যার হার্ডওয়্যার সংক্রান্ত ব্যাপারগুলো এর মধ্যে আছে। ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স অ্যান্ড ইনস্টলেশন, ইলেকট্রিকের যে কাজকর্ম যেগুলো হয়, যেমন ডোমেস্টিক ওয়্যারিং হতে পারে, রুরাল ওয়্যারিং হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং হতে পারে, এই ধরনের ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো আছে ইটিসিএম এর মধ্যে। আর একটা হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স, অর্থাৎ কনজিউমার ইলেকট্রনিক্সটা কি? কনজিউমার ইলেকট্রনিক্স হলো কনজিউমার ইলেকট্রনিক্স প্রোডাক্টকে কীভাবে ব্যবহার করছে তার উপরে এটা আছে ইটিসি। ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে এই ট্রেডগুলো আছে। এগ্রিকালচার, এর মধ্যে কী কী আছে? ফিশ ফার্মিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি, হর্টিকালচার, ক্রপ ম্যানেজমেন্ট, প্ল্যান্ট ম্যানেজমেন্ট। এগ্রিকালচারের মধ্যেই এতগুলো ট্রেড আছে। অ্যাকচুয়ালি এই ট্রেডগুলো এভাবেই সৃষ্টি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে, যেগুলো থেকে আমাদের সমাজ চলে, সমাজ ব্যবস্থা চলে, যার থেকে ইনকাম আসে, অর্থাৎ ইকোনমি যেটার উপরে নির্ভর করে, সেইগুলোর উপরে নিয়ে যে কোর্সগুলো, সেইগুলোই এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। এবার আসি বিজনেস অ্যান্ড কমার্স। বিজনেস অ্যান্ড কমার্সের মধ্যে রিটেল সার্ভিস অ্যান্ড অপারেশন আছে, ট্যাক্সেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আছে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আছে, ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। বিজনেস অ্যান্ড কমার্স যে ডিসিপ্লিনটা, তার মধ্যে এইগুলো আছে। হোম সায়েন্স, এর মধ্যে কী কী আছে? কমিউনিটি হেলথ কেয়ার আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন আছে, কমিউনিটি হেলথ কেয়ার আর একটা আছে, আর আছে হোম ম্যানেজমেন্ট। এই চারটে ব্যাপার নিয়ে হোম সায়েন্স আছে। এবার ট্র্যাডিশনাল এডুকেশনে আমরা কিভাবে, মাধ্যমিকের পরে আমরা কিভাবে এগিয়ে যাই হায়ার এডুকেশনের দিকে, সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। মাধ্যমিকের পরে আমরা হায়ার সেকেন্ডারিতে ভর্তি হই, সেখানে আমরা কী কী
ট্রেড পেতে পারি সায়েন্স, আর্টস বা কমার্স। 2 বছরে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে তারপরে আমরা কি করি, কলেজে গিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হই। সেখানে কি পড়তে পারি আমরা, বিএসসি পড়তে পারি, বিএ পড়তে পারি বা বিকম। ডিফারেন্ট সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারি, যাদের রেজাল্ট খারাপ হয়, অনার্স পেলো না, তারা 5 সাবজেক্টে পড়তে পারে। এবার গ্র্যাজুয়েশন পড়ার পরে আমরা কি করতে পারি, আফটার গ্র্যাজুয়েট চাকরি বাকরির ক্ষেত্রে এখন যেটা সবাই ম্যাক্সিমামই করে, প্রাইমারি এডুকেশনের দিকে যাদের টার্গেট আছে তারা ডিএড করতে চলে যায় বা ডিপ্লোমা ইন এডুকেশন। যাদের হাই স্কুল বা আপার প্রাইমারিতে চাকরি করার ইচ্ছা তারা বিএড করতে চলে যায়। আবার গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করতে পারি। মাস্টার ডিগ্রি করার পরে ওই এডুকেশন যদি আরও বাড়ানোর ইচ্ছে থাকে তাহলে পিএইচডি করতে পারে, এমফিল করতে পারে। এবার আসি ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশনটা হাতে কলমে শিক্ষা। আমি ধরে নিলাম একান্ত সাধারণ ছাত্র, যারা হাতে কলমে শিক্ষা নিয়ে হায়ার সেকেন্ডারি পাস করার পরেই যারা হয়তো চাকরিতে ঢুকে যাবে, বা তারপরে আর কিছুদিন পড়াশুনো করলো, করে চাকরিতে ঢুকে গেল। কিন্তু এমনও তো উদ্দেশ্য হতে পারে আমি চাকরি করব, সাথে সাথে আমি নিজের কোয়ালিফিকেশানটাও বাড়াবো। সেটার জন্য ভোকেশনাল এডুকেশন কিন্তু ভেরি সুইটেবল। যেমন মাধ্যমিক পাস করলো, মাধ্যমিক পাস করার পর যদি ভোকেশনালে ভর্তি হয়, 2 বছরে সে ভোকেশনালের যে কোনো ডিসিপ্লিনের যে কোনো ট্রেড নিয়ে সে ভর্তি হয়ে যেতে পারে। যেহেতু আমি নিজে ডিপ্লোমায় আমি নিজে ইটি টিচার, আমি ইটির ব্যাপারটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 2 বছরে সে কী করবে, প্রথমে 2 বছরে সে হায়ার সেকেন্ডারিটা কমপ্লিট করে নিল। তারপরে কি করতে পারে, বাই ল্যাটারাল এন্ট্রি দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে চলে যেতে পারে। ল্যাটারাল এন্ট্রিটা কি, ভোকলেট বলে একটা পরীক্ষা হয়, জয়েন্ট এন্ট্রান্স। সেই পরীক্ষাটা দিয়ে এদের জন্য আলাদা করে সিট রিজার্ভ থাকে। সেই রিজার্ভেশন অনুযায়ী এরা 2 বছরে মানে থার্ড সেমিস্টারে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারে। বা ডাইরেক্টলি বিই বিটেক, সায়েন্সের স্টুডেন্টরা যেমন ডাইরেক্টলি বিই বিটেকের জন্য পরীক্ষায় বসতে পারে, ভোকেশনাল স্টুডেন্টরাও কিন্তু ডাইরেক্টলি বিই বিটেকের জন্য ভর্তি হতে পারে। অথবা যদি কেউ মনে করে যে না, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছি, করে আমি একটা কাজ পেয়ে গেছি, পাওয়ার পরে আমি আবার জেনারেল এডুকেশন করতে চাই, তাহলে সে গ্র্যাজুয়েশনে এসে জেনারেল এডুকেশনে বিএসসি, বিএ বা বিকম করে নিতে পারে। এবার আমি ধরে নিলাম কোনো একজন স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে, তাহলে তারপরে কি করতে পারে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরে বিটেক করতে পারে বাইল্যাটারাল এন্ট্রি। বাইল্যাটারাল এন্ট্রি ডিপ্লোমা পরে যদি বিটেক করে, এক্ষেত্রেও সে ডাইরেক্টলি থার্ড সেমিস্টারে, অর্থাৎ 1 বছর তার কমে গেল, 4 বছরের জায়গায় 3 বছরে সে বিটেক বা বিই করে আসতে পারে। বিটেক কমপ্লিট করার পরে এমটেকও করতে পারে, তারপরে পিএইচডি করতে পারে। অর্থাৎ ট্র্যাডিশনাল এডুকেশনে যেমন পিএইচডি পর্যন্ত যাওয়ার সুযোগ আছে, ভোকেশনাল এডুকেশনেও যদি কারো ক্যাপাবিলিটি থাকে তাহলে সেও কিন্তু পিএইচডি পর্যন্ত যেতে পারে। নেক্সট আসি এবার যে কারণে সবাই আমরা পড়াশুনো করি, চাকরি, একটা ভালো চাকরি যেটার মাধ্যমে সমাজে সম্মানজনকভাবে বাঁচা যায়। আমি প্রথমে ট্র্যাডিশনাল এডুকেশনে আসি। মাধ্যমিক পাস করার পরে কি হয়, আমরা জেনারেলি যেগুলো জানি, গ্রুপ ডি জবের জন্য 18 বছর বয়স হয়ে গেলে গ্রুপ ডি জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। এইচএসের জন্য গ্রুপ সি জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। আফটার গ্র্যাজুয়েশন গ্রুপ এ গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। গ্র্যাজুয়েশন করে নিল প্লাস ডিএড আছে, প্রাইমারি টিচিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে। গ্র্যাজুয়েশন প্লাস বিএড আছে, আপার প্রাইমারি থেকে হাই স্কুলের টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারে। পোস্ট গ্র্যাজুয়েশন এমফিল পিএইচডি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যতগুলো আছে সবগুলো অপরচুনিটি গভর্নমেন্টের জন্য। প্রাইভেট সেক্টরে কাজ করতে গেলে সবথেকে বড় প্রবলেম যেটা, প্রাইভেট সেক্টর চাই স্কিল। তোমার কোয়ালিফিকেশান যাই হোক না কেন, তুমি যে কাজটার জন্য তোমাকে নিয়োগ করা হচ্ছে সেখানে তুমি কতটা স্কিলড, সেই স্কিলনেস যদি না থাকে তাহলে কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ পাওয়া মুশকিল হয়। যেটাই আমাদের সমাজের সবথেকে বড় প্রবলেম হচ্ছে। আমাদের আশেপাশে দেখা যায় প্রচুর মাস্টার ডিগ্রি করা আছে, বিএড করা আছে, শুধু কম সংখ্যক সিটের জন্য দেখা যাচ্ছে টিচিং এডুকেশনের জন্য হয়তো বেরোলো 10,000 পোস্ট, পরীক্ষা দিচ্ছে 10 লক্ষ, তাহলে তো 9,90,000 চাকরি পাবে না। তারা যদি প্রাইভেট সেক্টরে চাকরি করতে যায় তখন দেখা যায় তাদের স্কিলনেসের অভাব আছে।
এই স্কিলনেসের অভাবের জন্যই তারা কিন্তু না পাচ্ছে প্রাইভেট সেক্টরে চাকরি, না পাচ্ছে এদিকে মানে গভর্নমেন্ট সেক্টরে চাকরি। এবার আসি জব অপরচুনিটি আফটার ভোকেশনাল। ভোকেশনালের পরে কীভাবে জব অপরচুনিটিটা আসে? আফটার এইচএস ভোকেশনাল হায়ার সেকেন্ডারি পাস করে নিল, পাস করার পরে যে কোনো ট্রেড হলো, যে কোনো ডিসিপ্লিন হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্রেন্টিস আছে, অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে পারে। এই ট্রেনিংয়ের সময়ও গভর্নমেন্ট কিন্তু তাদেরকে রেমুনারেশন দেয়। অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের পরে যেই 1 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়, সে প্র্যাকটিক্যালি কাজটা খুব ভালোভাবে শিখে যায়, কাজেই 1 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তার কাজের জায়গায় বেশি স্যালারি নিয়ে জয়েন করতে পারে। ডিপ্লোমা পাস করার পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো, কি হতে পারে? অ্যাজ এ ট্রেনিং, অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার ডিফারেন্ট প্রাইভেট গভর্নমেন্ট সেক্টরে জয়েন করতে পারে। এছাড়া যদি সে টিচিং প্রফেশনে যেতে চায়, তাহলে আইটিআই বা পলিটেকনিক যে কলেজগুলো আছে সেখানে অ্যাজ এ ট্রেনার বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বা এখন যেটা হচ্ছে অল ইন্ডিয়া জুড়ে স্কিল ট্রেনিং হচ্ছে, এই স্কিল ট্রেনিংয়ের জন্য সে অ্যাজ এ ট্রেনার বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট জয়েন করতে পারে। তাহলে কি হলো? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে তার যেমন প্রাইভেট সেক্টরেও কাজ করার জায়গা উন্মুক্ত থাকলো, গভর্নমেন্ট সেক্টরেও সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সব জায়গাতেই চাকরি করার জায়গা কিন্তু তৈরি হয়ে গেল। বিটেক পাস করার পরে কি হতে পারে? কোয়ালিফিকেশান আরও বেড়ে গেছে। সেক্ষেত্রে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন ডিফারেন্ট প্রাইভেট আর গভর্নমেন্ট সেক্টর, বা অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার, বা যদি আমি মনে করি সবারই আমাদের একটা সুপ্ত বাসনা থাকে আমি শিক্ষক হব, অ্যাজ এ ট্রেনার আইটিআই বা ডিপ্লোমা কলেজে সে চলে আসতে পারে, বা অ্যাজ এ লেকচারারও সে আসতে পারে। এমটেক করার পরে কি হতে পারে? এমটেক করার পরে অ্যাজ এ লেকচারার বিটেক কলেজে জয়েন করতে পারে, ম্যানেজমেন্ট লেভেলে প্রাইভেট গভর্নমেন্ট সেক্টরে চাকরি করতে পারে, বা যদি সে পিএইচডি করার পরে রিসার্চ ফেলো হিসাবে বিভিন্ন কোম্পানি বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করতে পারে। এবার একটা যাচ্ছি টিচিং প্রফেশনের জন্য। আমাদের সবারই একটা স্বপ্ন দেখে আমাদের এখানকার স্টুডেন্টরা টিচার হওয়ার জন্য, যার জন্যই তারা মাস্টার ডিগ্রি করছে, তারপরে বিএড করছে, ডিএড করছে। কিন্তু যেহেতু সংখ্যা কম, মানে গভর্নমেন্টের তো সবাইকে যদি 10 লক্ষ পাস করে 10 লক্ষকেই টিচার বানাতে পারবে না, তাহলে তাদের মধ্যে যারা থাকছে, যদি 10,000 থাকে, 9,90,000 চাকরি পাচ্ছে না। তাহলে গভর্নমেন্ট সেক্টরে যদি টিচার না হতে পারে, তাহলে আমাদের এই যে বেঙ্গলি ভার্সনে যে স্কুলগুলো আছে সেই জায়গায় কিন্তু প্রাইভেট স্কুল নেই, এবং ইংরাজি না জানার কারণে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা বা ইতিহাস বা অন্যান্য সাবজেক্টে পাস করা টিচাররা কিন্তু তারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে না পারার কারণে তারা কিন্তু সে জায়গায় চাকরিটা পায় না। কিন্তু টিচিং প্রফেশনে যদি আফটার ইঞ্জিনিয়ারিং আসতে চায়, সেক্ষেত্রে তাদের যেমন গভর্নমেন্ট পলিটেকনিক, গভর্নমেন্ট আইটিআই, গভর্নমেন্ট বিটেক কলেজ, গভর্নমেন্ট এমটেক কলেজ সব জায়গা খোলা আছে, ঠিক তেমনইভাবে যত গভর্নমেন্ট কলেজ আছে তার অনেক বেশি পরিমাণে প্রাইভেট কলেজ আছে। এই প্রাইভেট কলেজগুলোতেও অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ লেকচারার, অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অ্যাজ এ লেকচারার এরা জয়েন করতে পারে। তার সাথে প্রাইভেট সেক্টরে তো বিপুল চাহিদা আছে, সেখানেও কাজের জন্য জয়েন করতে পারে। এবারে একটা জিনিস আছে, এইচডিআর রিপোর্ট অন স্কিল পার্সেন্টেজ ইন ইন্ডিয়া। এইচডিআর বলতে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। ভারতবর্ষের স্কিল পার্সেন্টেজ কত আছে, এদের যে রিপোর্ট আছে 2020 সালে যেটা পাওয়া গেছে, যে রিপোর্টটা, তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষের স্কিল ফিগার, মানে ভারতবর্ষে যত লোক কাজ করে তাদের মধ্যে স্কিল পার্সেন্টেজ হলো 21.20%, এবং এক্ষেত্রে ইন্ডিয়া 162টা দেশের মধ্যে 129তম। 130 কোটির দেশে মাত্র 21.20% হলো স্কিল, এত বড় দেশে। কাজেই আনস্কিল্ড কতটা এখান থেকে বোঝা যায়। কাজেই কেউ যদি মনে করে আমি স্কিল ট্রেনিং নেব, স্কিল হওয়ার পরে সে কিন্তু অবশ্যই একটা চাকরি পেতে পারে। এবার আসি এই 21.20%, এর অবস্থাটা আরও খারাপ ছিল। অ্যাকচুয়ালি 2020 সালে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবথেকে ইয়ংগেস্ট কান্ট্রি হওয়ার কথা, এবং সেটাই। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশগুলো যারা আছে সেখানে
বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি, তুলনামূলকভাবে ইন্ডিয়াতে ইয়ং জেনারেশনটা অনেক বেশি। ওয়ার্ল্ডের যে লেবার ক্রাইসিস এক্ষেত্রে তৈরি হয়েছে 2020 সালের পর থেকে দেখা যাচ্ছে টোটাল ওয়ার্ল্ডের লেবার সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়া একটা অগ্রণী ভূমিকা নেবে, যার জন্য 2005 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিল। এবং এই স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নেওয়ার পরে বিভিন্ন, সেটা অনেক বড় ব্যাপার, অনেক বেশি বলতে হবে, এখানে বলছি না। নেওয়ার পরে কন্টিনিউয়াস 2005 থেকে 20 পর্যন্ত কন্টিনিউয়াস ট্রেনিং অ্যাসেসমেন্ট প্রসেস চলার পরে পার্সেন্টেজ যেটা ছিল স্কিল পার্সেন্টেজ ভারতবর্ষে 3 to 4%, সেটা বাড়তে বাড়তে এখন 21.20% এসে দাঁড়িয়েছে। নেক্সট, স্কিল ওয়ার্কার কাদেরকে বলি আমরা? আমরা স্কিল ওয়ার্কার বা স্কিল এমপ্লয়ি বলতে বুঝি এফিশিয়েন্ট লোকজন, যারা কি হয়, যে কাজটা তাকে দেওয়া হয়েছে করার জন্য উইদাউট কারো হেল্প পেয়ে তারা কনফিডেন্টলি সেই কাজটা করে দিতে পারে, যাতে কোনো রকম ভুল থাকবে না। এই ধরনের লোক যারা আছে ওয়ার্কার, তাদেরকেই আমরা বলি স্কিলড ওয়ার্কার। এবং একটা জিনিস, যদি কারো মনে হয় আমি যেটা দেখাচ্ছি তার সত্যতা কতটা, তলায় কিন্তু প্রত্যেক কটার ক্ষেত্রে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে দেখে নিতে পারে। হোয়াট ইজ স্কিল গ্যাপ ইন ইন্ডিয়া? স্কিল গ্যাপ, একটা স্কিল গ্যাপের কথা বলছিলাম। এখানেও একটা রিসার্চে দেখা গেছে যে 92% এমপ্লয়ি ইন্ডিয়া যারা আছে তারা এটা বিশ্বাস করে যে তারা পুরোপুরি স্কিল না, তাদের ট্রেনিংয়ের দরকার আছে। এবং এই 92%-এর মধ্যে 76% এটা বিশ্বাস করে যে তাদেরকে আবার ট্রেনিং করানোর দরকার আছে, যাতে তারা সঠিকভাবে কাজ করতে পারে। এই যে রিপোর্টটা বেরিয়েছিল, এই রিপোর্টটা 2019-20 রিপোর্ট। উডিমি বলে একটা গ্লোবাল লার্নিং কোম্পানি আছে, যারা এর উপরে রিসার্চ চালিয়ে এইটা বার করেছে। মানে 130 কোটি দেশে যত এমপ্লয়ি আছে তার 92%, প্রাইভেট সেক্টর হোক আর গভর্নমেন্ট সেক্টর হোক, তারা বিশ্বাস করে তারা দে আর নট স্কিল। এবং তার মধ্যে 76% বিশ্বাস করে যে তাদের স্কিল ট্রেনিংয়ের প্রয়োজন আছে। স্কিল গ্যাপ, স্কিল গ্যাপটা কি? ফান্ডামেন্টাল মিসম্যাচ বিটুইন স্কিল অ্যান্ড এমপ্লয়িজ রিলি আপন ইন দেয়ার এমপ্লয়িজ অ্যান্ড দ্য স্কিল দ্যাট জব সিকার্স প্রসেস। অর্থাৎ ব্যাপারটা কি, একটা কোম্পানিতে কাজের জন্য লোক দরকার, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তাদের জন্য দরকার ওয়েল্ডার, ওয়েল্ডিং দিয়ে বোঝাই। ওয়েল্ডিং বলতে কারা? আমরা এদিকে ওয়েল্ডার বলতে বুঝি কি, যারা ওই গ্রিলের ঝালাই করে। এবার দেখা গেল একটা ছেলে ভালো ঝালাই করার কাজ জানে, আমি ঝালাই দিয়েই বোঝাচ্ছি এখানে, সবার যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু ইন্ডাস্ট্রিতে যখনই সে কাজ করতে যাবে, আমি খুব ভালো ঝালাই করতে জানি, কিন্তু ঝালাই করার জন্য আমাকে কি কি ইকুইপমেন্ট ইউজ করতে হয়, মডার্ন টেকনোলজিতে কি কি ইকুইপমেন্ট এসেছে, তার জন্য আমার সেফটি কি কি ব্যবহার করতে হয়, কাজ করার পরে যে যন্ত্রগুলো আমরা বা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছি সেগুলোকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, কোম্পানিতে কিভাবে চলতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয় হায়ার অথরিটির সাথে, আদার কলিগসদের সাথে, এগুলো আমি জানি না, কারণ এগুলোর আমার ট্রেনিং কখনোই হয়নি। কিন্তু কোম্পানি চায় কমপ্লিট প্যাকেজ, অর্থাৎ যে পুরোটাই জানে। এইটা হলো স্কিল। অর্থাৎ প্রবলেমটা ভারতবর্ষে কোথায়? যে লোকটা কাজ জানে তার সঠিক ট্রেনিং নেই, যার জন্য তার কাছে সার্টিফিকেট নেই। আবার ম্যাক্সিমামের কাছে সে কাজও জানে না, সার্টিফিকেট নেই। এই জন্যই কোম্পানি এবং ওয়ার্কারের মধ্যে একটা স্কিল গ্যাপ তৈরি হয়েছে। যার জন্যই আমি বারবার বলছি ভোকেশনাল এডুকেশনের কথা, যেখান থেকে স্কিল গ্যাপটা দূর হতে পারে এবং যেখান থেকে পড়াশুনো করলে স্টুডেন্টরা একটা ব্রাইট ফিউচার পেতে পারে। এবার আসি, এত কিছু বলার পরে একজন স্টুডেন্ট বা গার্জেন ভাবলো, হ্যাঁ অনেকটা তো ভালো, তাহলে আমার ছেলেকে আমি ভোকেশনালে ভর্তি করবো। কিন্তু করবো কী করে? আমি তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটার নাম জানি, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেখান থেকে আমার বাচ্চা মাধ্যমিক পাস করেছে তার নাম জানি। কিন্তু এখানে যেখানে ভর্তি করছি ভোকেশনাল, এটা আলাদা একটা কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল, এত বড় একটা নাম। এখানে ভর্তি করে আমার ছেলেটা হায়ার সেকেন্ডারি অ্যাফিলিয়েটেড হচ্ছে কি না হচ্ছে সেটা বুঝবো কি করে? যার জন্য আমি কপসের রিপোর্টটা এখানে দিয়ে দিয়েছি। ওইভাবে দিতে না পারার কারণে আমি 3টে
স্ক্রিনশট এখানে দেওয়া আছে, যার জন্য এখানে একটা সাইটের কথা বলে দিয়েছি, www.cobsc.org.in। কপসটা কি? কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন, অর্থাৎ ভারতবর্ষের স্কুল এডুকেশনের আন্ডারে যতগুলো বোর্ড আছে টোটাল বোর্ডের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। আপনারা যে কেউ এই সাইটে গিয়ে দেখতে পারেন। এখানে 67 নম্বর সিরিয়ালে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের কথা দেওয়া আছে। যারা এইচএস ভোকেশনাল চালায়, অর্থাৎ এখান থেকে পাশ করার পরে একটা ক্যান্ডিডেট হায়ার সেকেন্ডারি পাস সে সমতুল্য হয়ে সে টেকনিক্যাল এডুকেশনের দিকে যেমন হায়ার এডুকেশনে এগিয়ে যেতে পারে, সিমিলারলি সে যদি মনে করে আবার জেনারেল এডুকেশনে ফিরবে সেদিকেও আসতে পারে। আর যেটা কি, হায়ার সেকেন্ডারি পাস করার পর থেকেই সে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে ট্র্যাডিশনাল এডুকেশনের থেকে অনেক বেশি পরিমাণে কাজের সুযোগ পেতে পারে। কাজেই যারা এবার মাধ্যমিক পাস করলো সেই সমস্ত স্টুডেন্টরা বা গার্জেনরা ভর্তি হওয়ার আগে অন্তত একবার চিন্তা করে দেখা উচিত তারা কিভাবে কোথায় ভর্তি হবে, যেখানে ভর্তি হওয়ার পরে পড়াশুনো করার পরে তাদের ভবিষ্যৎটা সঠিক হয় এবং তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। ধন্যবাদ সবাইকে।